গুড মর্নিং ফ্রেন্ডস। আজ আমরা ক্লাস 11-এর বিন্যাস সমবায় চ্যাপ্টারটা শুরু করব, ঠিক আছে? তো দেখো, বিন্যাস সমবায় চ্যাপ্টারটা আমাদের করার খুব প্রয়োজন আছে। কারণ কি, এই চ্যাপ্টারটা যেহেতু আমাদের সিলেবাসে আছে, তার সঙ্গে কি এই চ্যাপ্টারটার সঙ্গে পরে একটা চ্যাপ্টার আছে প্রবাবিলিটি, সম্ভাবনা তত্ত্ব। এই সম্ভাবনা তত্ত্ব চ্যাপ্টারটা আমাদের এই বিন্যাস সমবায়ের জ্ঞান না থাকলে সম্ভাবনা তত্ত্ব আমাদের হবে না। বুঝতে পারলাম কি বললাম? তাহলে আমরা পড়বো বিন্যাস এবং সমবায়, ক্লাস 11। আচ্ছা ধরো, আমি বললাম যে বিন্যাস কি আর সমবায় কি। একটা জিনিস হলো বিন্যাস, খুব ভালো করে বুঝবে জিনিসটা, আর না বুঝতে পারলে আমাকে কিন্তু জিজ্ঞেস করবে। সব থেকে সহজতম উপায় চেষ্টা করছি বোঝানোর। তোমাদের ক্লাসে তো স্কুলে করিয়েছি নিশ্চয়ই, তাই তো? হ্যাঁ, আর ক্লাসেরটা তোমরা মাথায় রেখেছো। আর আজকে তোমরা প্রাইভেট পড়তে এসছো, আজকে আমি করাচ্ছি বিন্যাস সমবায়। আজকে দেখো কোনটা ভালো লাগে সেটা আমাকে লাস্টে বলে যাবে, ঠিক আছে? বিন্যাস মানে সাজানো। এক কথায় কি বললাম? বিন্যাস মানে কি? বিন্যাস মানে সাজানো। আর সমবায় মানে দল গঠন বলতে পারি আমি, বা সিলেকশন বলতে পারি, বা নির্বাচন বলতে পারি, বা নির্বাচন বলতে পারি। আর বিন্যাস মানে সাজানো বা অ্যারেঞ্জমেন্ট বলতে পারি, ঠিক আছে? তাহলে অ্যাকচুয়ালি বিন্যাস মানে কি? সাজানো বা অ্যারেঞ্জমেন্ট। আর সমবায় মানে কি? সিলেকশন বা নির্বাচন। জিনিসটা কী করে হচ্ছে জিনিসটা দেখো। ধরো আমার কাছে আছে 1, 2, 3, তিনটে ডিজিট নিলাম আমি। হ্যাঁ, এই তিনটে ডিজিট দিয়ে আমি বললাম যে দুটো ডিজিটের একটা সংখ্যা গঠন করতে হবে। কত রকমভাবে দুটো ডিজিটের সংখ্যা গঠন করতে পারি? প্রশ্নটা কী ছিল শুভ বাবু? আমি কি প্রশ্ন করলাম বাবু এখানে? 1, 2, 3 তিনটে ডিজিট আমার কাছে আছে। তোমাকে বলা হলো যে তুমি দুটো ডিজিট দিয়ে কিভাবে সংখ্যাটা গঠন করবে। বুঝতে পারলাম কি বললাম? এই দিকে তাকাও, অন্য দিকে না তাকিয়ে। বুঝা গেল? আমি ধরো বললাম 1, 2 একটা সংখ্যা হবে, 1, 3 একটা সংখ্যা হবে, 2, 3 একটা সংখ্যা হবে। হ্যাঁ, আচ্ছা 2, 1 একটা সংখ্যা হবে, 2, আচ্ছা এর মধ্যে প্রশ্ন আছে, একটা সংখ্যা কিন্তু আমি একাধিকবার নিতে পারবো না। আমি কন্ডিশনটা বলে দিচ্ছি। কী বললাম? একটা সংখ্যা আমি একাধিকবার নিতে পারবো না, মানে 1-এর সঙ্গে 1 নিতে পারবো না, 2 নিতে পারবো না, 3 নিতে পারবো না। বুঝতে পারলাম? তাহলে 2, 1 একটা সংখ্যা হবে, 2, 1 নিয়েছি। তাহলে 1, 2 নিলাম, 1, 3 নিলাম, 2, 3 নিলাম, 2, 1 নিলাম। আর কি নেবো আমি? 3, 2। আর কি হবে? 3, 1। কটা হলো রে বাবু? 1, 2, 3, 4, 5, 6টা। বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে আমাদের বিন্যাস হলো। তাহলে তিনটে ডিজিট থেকে আমরা দুটো করে ডিজিট নিয়ে কত রকমভাবে সংখ্যা লিখতে পারি? এই 6 রকম লিখতে পারি। বুঝতে পারলাম? এটাকে বলা হয় আমার সাজানো বা অ্যারেঞ্জমেন্ট। ক্লিয়ার? এইবার আমরা দেখব সিলেকশন কি। সিলেকশন ধরো আমি বললাম এখানে শুভ আছে, সৌম্য আছে, আর হিমেশ আছে। হ্যাঁ, শুভ আছে, সৌম্য আছে, আর হিমেশ আছে। এই তিনজনের থেকে আমার দুজনকে নেব, নিয়ে আমি একটা কাজ করাবো বা একটা দল গঠন করবো। তিনটে প্লেয়ার আছে, তিনটে প্লেয়ার থেকে দুটো প্লেয়ার নিয়ে আমি দল গঠন করবো। তাহলে আমি কী লিখতে পারি? ধরো আমার কাছে এক্স আছে, ওয়াই আছে, আর জেড আছে, তিনটে প্লেয়ার আছে সাপোজ। হ্যাঁ, তাহলে আমরা কী নিতে পারি? এক্স ওয়াইকে নিতে পারি। আমরা নিতে পারি এক্স জেডকে নিতে পারি, আমরা নিতে পারি ওয়াই জেডকে নিতে পারি। আচ্ছা ওয়াই এক্সকে কি নিতে পারি? আরে এক্স ওয়াই আর ওয়াই এক্স তো একই রে বাবু। শুভ আর হিমেশ যা, হিমেশ আর শুভ কি আলাদা টিম? হ্যাঁ, তাহলে বিন্যাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তাহলে 3 রকম হলো, তিনটে ওয়ে আছে। বুঝতে পারলাম? তাহলে বিন্যাসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অর্ডারটা কিন্তু ফ্যাক্টর। অর্ডারটা কিন্তু ফ্যাক্টর, মানে 1, 2 একটা সংখ্যা, বা 2, 1 কিন্তু আলাদা সংখ্যা। হ্যাঁ, কিন্তু সমবায়ের ক্ষেত্রে কী দেখলাম আমরা? অর্ডারটা ফ্যাক্টর নয়। বুঝতে পারলাম? 4 জন লোকের থেকে 3 জন লোক নিলাম আমি, সেক্ষেত্রে আমি নিজে একটা লোক আর তোমার থেকে 2 জন নিলাম, নেওয়াতে কী হলো? সেই দুজনকে যদি ঘুরিয়ে ফিরিয়ে দেখাই আমি, ব্যাপারটা কি আলাদা?
আরে বাবা, সচিন তেন্ডুলকার যদি ওপেনে নামে, বিরাট কোহলি ওপেনে নামে, আর তারপরে সচিন তেন্ডুলকার ওয়ান ডাউনে নামে, ব্যাপারটা তো একই ব্যাপার হবে নাকি আলাদা? বুঝতে পারলাম? তাহলে এইটা হচ্ছে বিন্যাস, যেখানে কি অর্ডারটা আমার এখানে ফ্যাক্টর, আর এখানে সমবায় যেখানে অর্ডারটা আমার ফ্যাক্টর নয়। কথাটা বোঝা গেল? বেসিক জায়গা বিন্যাস সমবায় জিনিসটা কি শুরু করলাম। এবার ভালো করে দেখো জিনিসটা কি হচ্ছে, ঝপাঝপ টুকে নাও, টুকতে হবে কিন্তু। দেখো, আমি একটা বিয়ে বাড়ি যাবো, হ্যাঁ, সেকেন্ড ঘটনা বলছি। আমি একটা বিয়ে বাড়ি যাব, তা বিয়ে বাড়ি যাওয়ার জন্য আমার কাছে কিছু জামা প্যান্টের কম্বিনেশন আছে। হ্যাঁ, ধরো আমার কাছে দুটো শার্ট আছে, S1 আর S2। হ্যাঁ, প্যান্ট আছে তিনটে, P1, P2, P3। তো আমার কাছে প্রশ্ন হলো যে আমি কত রকমভাবে একটা শার্ট এবং একটা প্যান্ট পরতে পারবো। প্রশ্নটা বোঝা গেল কি বললাম? আমার কাছে দুটো শার্ট আছে, S1, S2, আমার কাছে প্যান্ট আছে P1, P2, P3। এই চ্যাপ্টারটার কিন্তু মেনলি অঙ্কগুলো করতে গেলে লজিকটা হচ্ছে ইম্পর্টেন্ট। যদি লজিক না জানি তাহলে কিন্তু অঙ্কটা হবে না। বোঝা গেল? ফর্মুলা ইউজ করলাম, NPR NCR এর ফর্মুলা ইউজ করলাম, করলে কিন্তু আমাদের লজিকটা ফুলফিল হবে না। এমনভাবে অঙ্কটা দেবে যেখানে আমার লজিকটা কিন্তু মেনলি লাগবে। তো দেখো, শার্ট আমরা পড়তে পারি কত রকমভাবে? দু রকমভাবে, কারণ দুটো শার্ট আছে। তো আমি এইটা পরি কিংবা টি শার্ট পরি, সেটা আমার ব্যাপার, আমার ইচ্ছা, পড়তে পারি। প্যান্ট আমরা কতরকমভাবে পড়তে পারি? এটাও পড়তে পারি, এটাও পড়তে পারি, এটাও পড়তে পারি, তিন রকমভাবে। হ্যাঁ, তা প্রথম শার্ট S1 এর সঙ্গে আমি যদি P1 পড়ি, হতে পারে। হ্যাঁ, S2 সঙ্গে P2 পড়তে পারি। হ্যাঁ, S1 এর সঙ্গে P2 পড়তে পারি, S2 সঙ্গে P1 পড়তে পারি। হ্যাঁ, আচ্ছা, S1 এর সঙ্গে P3 পড়তে পারি, S2 সঙ্গে P3 পড়তে পারি, পড়তে পারি না? এতগুলো কম্বিনেশন পাচ্ছেন, এতগুলো ভাবেই আমরা পড়তে পারছি। তাহলে মোট ক রকম হলো রে বাবু? 6 রকম। তাহলে ঘটনাটা বলছে কি, দুটো প্যান্ট, এই তিনটে, দুটো শার্ট আর তিনটে প্যান্ট। তাহলে দুটো শার্ট আমরা দু রকমভাবে পড়তে পারি, দুটো শার্টের দু রকমের জন্য তিনটে প্যান্ট পড়তে পারি তিন রকমভাবে। তাহলে মোট কত রকমভাবে পড়তে পারছি আমরা? 2 গুণ 3। আবার ভালো করে বুঝো, দুটো শার্ট আমরা দু রকমভাবে পড়তে পারি, দুটো শার্টের জন্য আমরা প্যান্ট পড়তে পারি কত রকমভাবে? 3 রকমভাবে। তাহলে মোট কত রকমভাবে হচ্ছে আমরা? 2 গুণ 3, অর্থাৎ 6 রকমভাবে পড়তে পারি। ক্লিয়ার? বুঝতে পারলাম না বুঝতে পারলাম না? ক্লিয়ার? এইবার থিওরিটা কি বলছে? যারা প্রক্রিয়া ঘটার সময় একটা প্রক্রিয়া সম্পন্ন করার জন্য প্রথমভাবে যদি আমি m সংখ্যকভাবে করতে পারি, দ্বিতীয়বার যদি n সংখ্যকভাবে করতে পারি, এবং প্রথমবার দ্বিতীয়বার যদি এটা কো রিলেটেড হয়, প্রথম প্রক্রিয়া এবং দ্বিতীয় প্রক্রিয়া কো রিলেটেড। দেখো, শুভ যদি জামা পরে প্যান্ট না পরে চলে যায় তাহলে হবে? হবে না তো? হ্যাঁ, হবে না নিশ্চয়ই। জামার সঙ্গে প্যান্ট কিন্তু কো রিলেশন আছে একটা, তাই তো? তাহলে দুটো প্রক্রিয়া যদি কো রিলেটেড হয় তাহলে কী হলো? 2 গুণ 3 6 হলো। তাহলে প্রথম প্রক্রিয়াটা m সংখ্যক উপায় করলাম, দ্বিতীয় প্রক্রিয়াটা n সংখ্যক উপায় করলাম, তাহলে টোটাল প্রক্রিয়াটা কত হবে? mn সংখ্যকভাবে আমরা সম্পন্ন করতে পারি। কথাটা বোঝা গেল? হ্যাঁ, উদাহরণটা বোঝা গেল? এইবার দেখো আরেকটা উদাহরণ দিই। শুভ, এইটাও তোকে দিয়ে দেবো, কিন্তু সেটা ভালো উদাহরণ। হ্যাঁ, যাই হোক, ধরো এইখানে এইখানে হচ্ছে তোমার, ধরো সৌম্যদীপের বাড়ি। হ্যাঁ, এইখানে মাঝখানে আমার বাড়ি, আর এখানে শুভর বাড়ি। হ্যাঁ, একটু দূরেও যাই হোক, এখানে সৌম্যদীপের বাড়ি, মাঝখানে কার বাড়ি? আমার বাড়ি, এখানে শুভর বাড়ি। এবার আমি পিকনিকে যাব, আমার কাছে জিনিসপত্রগুলো আছে, সৌম্যদীপকে বলি, সৌম্যদীপ বাবু জিনিসপত্রগুলো তো একা একা নিয়ে যেতে পারবো না, তোকে আমার বাড়িতে আসতে হবে, তারপরে আমি আর তুই একসঙ্গে যাবো। বা জিনিসপত্রগুলো তোর কাছে দিয়ে দেবো কিছু, তুই আগে চলে যাবি, বাকি লোকজন নিয়ে আমি পরে যাচ্ছি। সৌম্যদীপ নিশ্চয়ই আমার বাড়ি আসবে আগে, না ডিরেক্ট চলে যাবে? আমার বাড়ি আসবে। তা আমার প্রশ্ন হচ্ছে এখানে, সৌম্যদীপের বাড়ি থেকে আমার বাড়ি আসার ধরো 3টে পদ্ধতি আছে,
এটা ভ্যানেও আসতে পারে, ডাইরেক্ট স্কুটারে করে আসতে পারে, কিংবা স্কুটি করে আসতে পারে। হ্যাঁ, আমার বাড়ি থেকে শুভদের বাড়ি যেতে গেলে 4 রকম উপায় আছে। আমি বাসে যেতে পারি, হ্যাঁ, আমি পাঁচপোতা হয়ে অটোয় যেতে পারি, আমি হেঁটেও যেতে পারি, হ্যাঁ, আর আমি ধরো স্কুটারে করে যাব। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, সৌম্যদীপ শুভর বাড়িতে করকম উপায় যেতে পারবে? সৌম্যদীপ শুভর বাড়িতে করকমভাবে যেতে পারবে? দেখো, সৌম্যদীপ প্রথমে আমার বাড়ি আসছে কত রকমভাবে বাবু। ধরো এই 1 নাম্বার পথ দিয়ে এসে, ভালো করে বুঝবে, সৌম্যদীপ যে 1 নাম্বার পথ দিয়ে আসলো, এই 1 নাম্বার পথ দিয়ে আসার জন্য আমার বাড়ি আসলো। হ্যাঁ, আমার বাড়িতে 1 নাম্বার পথ দিয়ে এসে 4 রকম উপায় যেতে পারবে না শুভর বাড়িতে? হ্যাঁ, 1 নাম্বার পথ দিয়ে এসে ও তো 4 রকমভাবে যেতে পারবে। সিমিলারলি 2 রকম পথ দিয়ে এসেও 4 রকম পথ যেতে পারবে, 3 রকম পথ দিয়ে এসেও 4 রকম পথ যেতে পারবে। তার মানে প্রথম প্রক্রিয়াটা 3 রকমভাবে হচ্ছে, আর দ্বিতীয় প্রক্রিয়া 4 রকমভাবে হচ্ছে। তাহলে মোট উপায় কত হচ্ছে বাবু? 12 রকম উপায় সৌম্যদীপ শুভর বাড়ি যেতে পারবে। কথাটা বোঝা গেল না? বুঝতে পারলাম না? আবার ভালো করে বোঝো। সৌম্যদীপ যখন 1 নাম্বার পথ দিয়ে আমার বাড়িতে আসলো, আমি তো দেখছি না, আমি তো বলে দিইনি ওকে যে বাবু তুই কোন পথে যাবি। ও এটাও যেতে পারে, এটাও যেতে পারে, এটাও যেতে পারে। তাহলে মোট উপায় কত? নাম্বার অফ পসিবল ওয়েজ 4। 2 নাম্বার পথ দিয়েছে তো 4 রকম, 3 রকম পথ দিয়েছে 4 রকম। তাহলে মোট কত রকম উপায় হতে পারে? 4 রকম। তাহলে সম্মিলিতভাবে কত রকমভাবে উপায় যেতে পারে? 3 গুণ 4, 12 রকম। বুঝতে পারলাম? বুঝতে পারলাম তো? হ্যাঁ, এইবার কোশ্চেনটাকে আমি ঘুরিয়ে দিচ্ছি। বোঝা যাচ্ছে না? বোঝা যাচ্ছে না? বনগাঁ থেকে শিয়ালদা, ধরো আমি ধরলাম 20টা স্টেশন আছে। সাপোজ, হ্যাঁ, তোমাকে প্রশ্ন করলো যে তোমাকে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশন যেতে হবে। তাহলে কতগুলো টিকিট কাটতে পারবে তুমি ম্যাক্সিমাম? কতগুলো টিকিট কাটতে পারবে ম্যাক্সিমাম? কাটতে হবে তোমাকে ম্যাক্সিমাম। মানে তুমি এই স্টেশনে আছো, ধরো এই স্টেশনে তুমি দাঁড়িয়ে আছে ধরো, হ্যাঁ, তো এই স্টেশন থেকে তুমি যে কোনো স্টেশনে যাও না কেন, একটা টিকিটই কাটতে পারবো। এরকম না স্টেশন থেকে সব টিকিট কেটে যাবে, এরকম করা যাবে না, কন্ডিশন এটা। তাহলে আমি যে স্টেশনে দাঁড়িয়ে আছি, স্টেশন থেকে যে কোনো টিকিট, বাকি কটা স্টেশনের টিকিট কাটতে পারবো বাবু? 20টা স্টেশন আছে তো মোট। তাহলে 20টা স্টেশন থেকে আমি বাকি 19টা স্টেশনের টিকিট কাটতে পারবো না? 20টা স্টেশন থেকে বাকি 19টা স্টেশনের টিকিট কাটতে পারবো, যে কোনো 20টা স্টেশনের মধ্যে থেকে টিকিট কাটতে পারি তুমি। হ্যাঁ, তাহলে মোট কত রকম হচ্ছে? 380 রকম। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, আমি বললাম যে আমার কাছে একটা কয়েন আছে, কয়েন টস করছি, টুর্নামেন্টে টস করছি। হ্যাঁ, তা কয়েনটা কী কী সম্ভাবনা হতে পারে? কয়েনটাকে একবার টস করলাম, তাহলে একটা কয়েনের 2টো পিঠ আছে। অবশ্যই কয়েনটা আনবায়াসড কয়েন, মানে কি বায়াসড নয়। মানে বায়াসড মানে কাকে বলে? ধরো বললাম যে 2টো পার্টেই হয়তো হেড আছে, 2টো পার্টেই হেড, কিংবা 2টো পার্টে টেল, এরকম কয়েন তৈরি করেছে, সেটা হবে না। কিন্তু একটা পার্টে হেড আছে এবং একটা পার্টে টেল আছে, এবং সুষমভাবে তৈরি। বুঝতে পারলাম? একদিকে ভারী একদিকে হালকা, এরকম নয়। হ্যাঁ, তাহলে আমার কি পড়তে পারে রে বাবু? হেড পড়তে পারে, টেল পড়তে পারে। এইবার প্রশ্ন হচ্ছে, আমার হাতে 2টো কয়েন আছে, 2টো কয়েন আমার হাতে 2টো কয়েন আছে। 2টো কয়েনকে এরকমভাবে নিলাম, হ্যাঁ, নিয়ে আমি এটাকে একসঙ্গে টস করলাম। তাহলে কি হতে পারে? দেখো, প্রশ্নটা বুঝতে পেরেছো? আমার হাতে 2টো কয়েন আছে, 2টো কয়েনকে আমি একসঙ্গে টস করলাম, তাহলে কি হতে পারে? প্রথম কয়েনটায় হেড আর টেল পড়তে পারে, প্রথম কয়েনটা হেড আর টেল পড়তে পারে। প্রথম কয়েনের সঙ্গে দ্বিতীয় কয়েনটার তো কোরিলেটেড সম্পর্ক, একসাথে ছাপছি তো। হ্যাঁ, দ্বিতীয় কয়েনটা তো হেড আর টেল পড়তে পারে। তাহলে প্রথম কয়েনটায় 2 রকম, দ্বিতীয় কয়েনটায় কত রকম? 2 রকম। তাহলে দুটো মিলিয়ে কত হচ্ছে বাবু? 2 গুণ 2, 4 রকম। প্রথম কয়েনের 2 রকম, দ্বিতীয় কয়েনের 4 রকম। বুঝতে পারলাম?
প্রথমটায় হেড পড়েছে পরেরটা টেল পড়েছে, তারপরে এবার প্রথমটা টেল পড়েছে, ধরো প্রথমটা হেড পড়েছে, একই তো হবে। প্রথমটা হেড পড়েছে পরেরটা টেল পড়েছে, হতে পারে প্রথমটায় টেল পড়েছে পরেরটা হেড পড়েছে। দুটোতে একই না, টেল হেডটা তো মিলে গোলালে হবে না, তো তোমার হেড আর টেল। আমি বলছি যে কী কী সম্ভাবনা হতে পারে, একই না, এটা আমি কিন্তু সমবায় করাচ্ছি না, কিন্তু এটা বিন্যাস করাচ্ছি, বোঝা গেল। তারপরে কি হতে পারে, টেল হেড পড়তে পারে, টেল পড়তে পারে, এই তো হবে। হেড টেল পড়তে পারে, ধরো এখানে হেড আছে, ধরো এটার জন্য হেড হতে পারে, টেল হতে পারে। তারপরে কি হতে পারে, ধরো এরকমভাবে যদি আমি লিখি, ধরো এরকমভাবে লিখছি আমি, ধরো হেড টেল হলো, তারপরে আবার হেডের জন্য প্রথমটা হেডের জন্য পরেরটা টেল পড়লো, প্রথমটা হেড পড়েছিল আবার পরেরটা হেড পড়লো, হতে পারে প্রথমটা টেল পড়েছিল পরেরটা হেড পড়লো, প্রথমটা টেল পড়েছিল টেল পড়লো। বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? হ্যাঁ, তাহলে এবারে আমাদের ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ কাউন্টিংয়ে কী বললো ঘটনাটা, যে একটা প্রক্রিয়া প্রথমে যদি এম সংখ্যক উপায় হয়, দ্বিতীয়বার যদি এন সংখ্যক উপায় হয়, এবং সম্পন্ন হওয়ার পরে তাহলে মোট প্রক্রিয়াটা কত সংখ্যক উপায় হচ্ছে, এম গুণ এন, বা এম ইন্টু এন সংখ্যক উপায় সম্পন্ন হচ্ছে। ঘটনাগুলো দিয়ে বোঝা গেল জিনিসটা, না বুঝতে পারলাম না? এবার আমার প্রশ্ন হচ্ছে, এটা তো বুঝলাম, কিন্তু আমি বললাম সেম শুভ আছে, সৌম্যদীপ আছে, আমি আছি, আর এখানে পিকনিক স্পট, ধরো পিকনিক স্পট, পিকনিক স্পট, হ্যাঁ, তো পিকনিকে যাব, পিকনিকে যাওয়ার জন্য সকাল সকাল রেডি হয়ে আমাকে যেতে হবে, জিনিসপত্র খাবার দাবারের ব্যাগ ট্যাগ সব আমার কাছে আছে, রাঁধুনি এসে বসে আছে। তাহলে আমি এখান থেকে পিকনিকে যাওয়ার পথ হচ্ছে আমার ধরো 3টে, হ্যাঁ, আর সৌম্যদ্বীপেরও পিকনিকে যাওয়ার পথ হচ্ছে তোমার 3টে। ঘটনাটা ভালো করে বুঝবে কিন্তু, আমি কিন্তু সৌম্যদ্বীপকে বলিনি যে বাবু তুই আমার বাড়িতে আসবি, এসে জিনিসপত্রগুলো নিয়ে যাবি, আমি ভ্যান অলরেডি ভাড়া করে নিয়েছি, ভ্যানে মালটা তুলবো, তুলে চলে যাবো, বা আমি যে কোনোভাবে যেতে পারি। তাহলে সৌম্যদ্বীপের 3 রকমভাবে যেতে পারে, আমিও 3 রকমভাবে যেতে পারি, তাহলে মোট কত রকমভাবে হবে বাবু বলো? স্কুলে করেছো তো, 6 রকমভাবে হবে। কেন 6 রকমভাবে হবে? কারণ এটার সঙ্গে তো কোনো রিলেশন নেই, আরে সৌম্যদ্বীপের মতো চলে যাচ্ছে, আমি আমার চলে যাচ্ছি, বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? তাহলে এটা হবে তোমার 3 + 3 6, এটাকে বলা হয় ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। কি বলা হয়? আগেরটা বুঝলাম ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ মাল্টিপ্লিকেশন, এটা হচ্ছে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ অ্যাডিশন। ক্লিয়ার? বুঝতে পারলাম না, বুঝতে পারলাম না? দেখো, বুঝতে পারলাম? হ্যাঁ, আমার কাছে 5টা ডিজিট আছে, 1 2 3 4 5। আমি বললাম 5টা ডিজিটকে দিয়ে 3 অঙ্কের একটা সংখ্যা বানাতে হবে। আমার কাছে 5টা ডিজিট আছে, তা 5টা ডিজিট দিয়ে 3 অঙ্কের সংখ্যা বানাতে হবে, কিন্তু কন্ডিশন কি, কোনো সংখ্যা একবার রিপিট করবে না, কোনো সংখ্যা একবারে বেশি দুবার রিপিট করবে না। বুঝতে পারলাম? এক 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 নেওয়া যাবে না, 1 1 2 নেওয়া যাবে না, এরকম নেওয়া যাবে না, মানে একটা সংখ্যাকে একবারই নিতে হবে। তাহলে আমরা কী করে ফিল আপ করবো রে বাবু এটাকে, ভালো করে বুঝো। তা 5টা ডিজিটের যে কোনো একটা সংখ্যাকে এখানে রাখা যায়, এখানে যদি আমি 1 রাখতে পারবো, 2 রাখতে পারবো, 3 রাখতে পারবো, 4 রাখি, তাহলে প্রথমটাকে আমরা 5 রকম উপায় ব্যবহার করতে পারবো, প্রথম সংখ্যাটাকে করতে পারবো না, শতকের ঘর সংখ্যাটাকে। তা এইটা যখন যে কোনো একটা সংখ্যা বসে গেল, ধরো আমি বললাম এখানে 3 বসে গেল, 3 বসে গেল, তাহলে বাকি কটা আছে রে বাবু আমার এখানে? 4টে আছে। তাহলে পরেরটাকে আমরা 4 রকমভাবে ব্যবহার করতে পারবো, হ্যাঁ, তারপরটা কত রকম ব্যবহার করতে পারবো? 3 রকমভাবে। তাহলে মোট কত রকমভাবে হলো আমার এটা? 5 গুণ 4 গুণ 3, 4 5 20, 3 20, 60 রকম উপায় আমরা সংখ্যাগুলো সাজাতে পারবো, যেখানে যেখানে একটা ডিজিটকে একাধিকবার ব্যবহার করা যাচ্ছে না। কথাটা বোঝা গেল? আমার কাছে 4টে রুম আছে, হ্যাঁ, আমরা 5 জন লোক আছি এখানে,
কন্ডিশন হচ্ছে একজন একটা রুমে থাকতে পারবে, দুটো রুমে থাকতে পারবে না। হ্যাঁ, 5টা লোক তো আলাদা, এখানে তো রিপিট কোনো ব্যাপারই নেই। তার প্রথমে বললে যে স্যার বয়স্ক লোক, হ্যাঁ ওই মালটাকে খাটের সাইডে দিয়ে দে কিংবা ওই ঘরে দিয়ে দে, ঠিক আছে, সাপোজ কেউ বললো। হ্যাঁ, তাই আমি বললাম যে বাবা তোদের ঝামেলা করে লাভ নেই, আমি কোনার ঘরটা ঢুকে গেলাম। তাহলে আমি পছন্দ করতে পারবো 4টে ঘরই, তাই তো? তাহলে প্রথম ঘরটা আমি 4 রকম উপায় আমি 4 রকম উপায় করলাম পছন্দ। তারপরে হিমেশ এসছে, হিমেশ 3 রকমভাবে। হ্যাঁ, বোঝা গেল? তাও অনেক ফাঁক করে কি বললো স্যার আমি, হ্যাঁ একটা ঘর পড়ে আছে, সৌমদীপ বলে যে কিছু করা নেই আমার এখানে একবার শুভ বসে থাকলো, শুভ ঘর পেলো না, শুভ বারান্দায় শুতে হবে। বোঝা গেল? তাহলে কত হলো বাবু? 3 4 12, 12 দুগুণে 24, 24 রকম উপায় আমরা সাজাতে পারবো। হ্যাঁ, তাহলে আমি যদি বলি এটাকে, আমার কাছে এম সংখ্যক বস্তু আছে, হ্যাঁ আমার কাছে এম সংখ্যক বস্তু আছে, এবং আর সংখ্যক বস্তুকে আমরা কিভাবে সাজাতে পারবো, যেখানে আরটা লেস দ্যান ইকুয়াল টু এন। তাহলে এন ধরো, এটাকে এন সংখ্যক বস্তু আছে, তার থেকে আমরা আর সংখ্যক বস্তু নিচ্ছি। হ্যাঁ, নিয়ে আমরা কত রকমভাবে সাজাতে পারবো, আর লেস দ্যান ইকুয়াল টু এন। ওকে, এটা ভালো করে বুঝে নাও। তাহলে আমরা উদাহরণ দিলাম, এবার জেনারেলভাবে বোঝাচ্ছি। ধরো আমার কাছে এন সংখ্যক ঘর আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা এরকমভাবে। হ্যাঁ, এন সংখ্যক আছে। হ্যাঁ, তাহলে প্রথম ঘরটাকে আমরা এন সংখ্যকভাবেই পূরণ করতে পারি, তাই তো? তারপরে কত হবে বাবু? n-1, n-2 এরকমভাবে যাচ্ছে। দেখো 3 নাম্বার ঘরে কি কত হচ্ছে? n-2। তাহলে 8 নাম্বার ঘরে কি কত হবে? n-r-1। বুঝতে পারলাম? হ্যাঁ, তাহলে এটাকে যদি আমরা বলি তাহলে মোট কত হবে? এটা পরস্পর সঙ্গে ডিপেন্ডেন্ট তো, কারণ প্রথম ঘরটা পূরণ হওয়ার পরে একটা কমে গেল, n-1 হলো। তাহলে প্রথমটার সঙ্গে প্রথম আর দুটো ঘর পুরো n × n-1, তারপরে ঘর কত হলো? n × n-1 × n-2। তাহলে মোট সম্মিলিত উপায় কত হচ্ছে? n × n-1 × n-2 ডট ডট n মাইনাস এটা কত হচ্ছে? r+1। বুঝতে পারলাম? হ্যাঁ না বুঝতে পারলাম না? এত রকমভাবে আমরা এটাকে সম্পন্ন করতে পারবো। বুঝতে পারলাম? এটাকেই বলা হয় এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা। শুভ বুঝতে পারি না বাবু? r-1, তা -r+1 হয়ে যাচ্ছে। বুঝতে পারলাম? তাহলে এটাকেই বলবো আমরা এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা, মানে NPR। এটাকে কি বলবো আমরা? NPR। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার এটাকে আমরা বিস্তারিত পড়বো, কীভাবে কী আসছে দেখাবো। তাহলে এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাসের সংখ্যা কী হবে? n × n-1 × n-2 ডট ডট n-r+1। ঠিক আছে, টোকো এটা। ঠিক আছে, দেখো আমরা কি বললাম যে NPR। NPR এটা মানে কি? এটা মানে কি সেটা বুঝতে হবে। NPR এটা মানে কি? এটা মানে n সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস, তাই তো? যেখানে আর এর মানটা কত? লেস দ্যান ইকুয়াল টু n। বুঝতে পারলাম? এটা মানে কি লিখলাম আমি? n × n-1 × n-2 ডট ডট n-r+1। এটা লিখলাম তো? হ্যাঁ, দেখো এটাকে কীভাবে সাজাচ্ছি আমি? n × n-1 × n-2 ডট ডট n-r+1 লিখলাম। হ্যাঁ, আরও এক কম মারছি, n-r করলাম, এক কমালাম, তারপরে কী হতে হবে রে বাবু? n-r-1। বুঝতে পারলাম? এরকম করতে হতে কমতে 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 3 2 1। বুঝতে পারলাম? তাহলে এটার সঙ্গে আমি এক্সট্রা লিখলাম কি? এই পার্টটা এখান থেকে এক্সট্রা লিখলাম না? হ্যাঁ, এটাকে আমি নিজে ভাগ করে দিচ্ছি, n-r n-r-1 ডট ডট 3 2 1। বুঝতে পারলাম? এবার দেখো n ফ্যাক্টোরিয়াল মানে কি? n ফ্যাক্টোরিয়াল রিপ্রেজেন্ট করা হয় এরমভাবে কিংবা n এরমভাবে। এটা মানে n থেকে শুরু করে এক এক কমতে কমতে এক অবধি যাবে। এটা মানে কত? n n-1 n-2 ডট ডট 3 2 1। এটা মানে n ফ্যাক্টোরিয়াল।
বুঝতে পারলাম? আচ্ছা এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল মানে কত? তাহলে এটা মানে এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর মাইনাস টু, ডট ডট 3 2 1। বুঝতে পারলাম? তাহলে ওপরটা দেখো তো কী আসছে, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু ইন্টু এন মাইনাস থ্রি, ডট ডট 3 2 1। এটা মানে কি এন ফ্যাক্টোরিয়াল। দেখো মিলছে কি না? ওপরটা কি মিলছে? এন ফ্যাক্টোরিয়াল মিলছে না মিলছে না? ভালো করে বোঝো জিনিসটা। হ্যাঁ, তাহলে ওপরটা হয়ে গেল আমার এখানে এন ফ্যাক্টোরিয়াল, আর তলাটা কত হচ্ছে? এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। এন মাইনাস আর থেকে এক কমলো, তার থেকে দুই এক আবার এক কমলো, এন মাইনাস আর মাইনাস ওয়ান, এন মাইনাস আর মাইনাস টু হচ্ছে। দেখো এক এক করে কমছে না, আরও করতে করতে 3 2 1। তার মানে কি হচ্ছে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? তাহলে এন পি আর এটা মানে কি হলো আমার এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? না বুঝতে পারলাম না? হ্যাঁ, আরেকবার বলবো বাবু, বল, বুঝতে পারলি? হ্যাঁ, এই তো এন পি আর মানে তো আমরা এটা পেলাম, এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে সাজানো, এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু এন মাইনাস টু, ডট এন মাইনাস আর প্লাস ওয়ান। এবার ওপরে আবার এন মাইনাস আর মাইনাস ওয়ান থেকে 3 2 1 অব্দি গুণ করলাম, ওপরে গুণ করে ওটা ভাগ ভাগ করলাম। বুঝতে পারলাম? ওপরটা মানে এন ফ্যাক্টোরিয়াল, ওটা মানে এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? টোকো জব করে ঢুকে নাও। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু নিয়ে কত রকমভাবে সাজাতে পারবো আমরা? এন পি আর, এন ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ক্লিয়ার? এবার যদি বললাম যে এন সংখ্যক বস্তু থেকে আমি এন সংখ্যক বস্তুই নিচ্ছি, কত রকমভাবে সাজাতে পারবো বাবু? এটা মানে এন পি এন, এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিচ্ছি, এন পি এন। এটা মানে কত হবে? উপরটা ফ্যাক্টোরিয়াল বাই এন মাইনাস এন ফ্যাক্টোরিয়াল। এটা মানে এন ফ্যাক্টোরিয়াল বাই জিরো ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? জিরো ফ্যাক্টোরিয়াল অলওয়েজ বি ওয়ান। বোঝা গেল? তাহলে এটা হচ্ছে কত আমার এন ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে কত রকমভাবে সাজানো যায়? এন ফ্যাক্টোরিয়াল উপায়। আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখব। হ্যাঁ, এটা মানে জিরো ফ্যাক্টোরিয়াল মানে কত বললাম আমি? অলওয়েজ ওয়ান। বুঝতে পারলাম? তাহলে এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক বস্তু নিয়ে বিন্যাস, এটা কত হচ্ছে আমার এন পি এন। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার দেখো আমি একটা এক্সাম্পল দিয়ে দেবো, বোঝাচ্ছি। আমার কাছে 5টা ঘর আছে, 5টার ছেলে আছে। সিম্পল জিনিস, সেই আগের উদাহরণ। 5টা ঘর আছে একটা হোটেলে। 1 নাম্বার ঘর, 2 নাম্বার ঘর, 3 নাম্বার ঘর, 4 নাম্বার ঘর, 5 নাম্বার ঘর। এখানে লোক আছে 1টা 2টো 3টে 4টে 5টা। ঠিক আছে? তা প্রথমে ধরো পরিবারের বড় কর্তা বাবা, হ্যাঁ, সে বলবে যে বাবু আমি দক্ষিণের ঘরটা নেব। দক্ষিণের ঘরটা বাবা ঢুকে গেল, 5 নাম্বার লোকটা এখানে ঢুকে গেল। তো ওই ভদ্রলোক যদি মনে করতো যে বাকি ঘরগুলো নেবো, সে তো নিতে পারতো। তাহলে প্রথম ভদ্রলোক একটা ঘর, যে কোনো একটা ঘর নির্বাচন করতে পারে কত রকমভাবে? 5 রকম উপায়। ব্যাস হয়ে গেল। দ্বিতীয় ভদ্রলোক 4 রকম উপায়, তৃতীয় ভদ্রলোক 3 রকম উপায়, 2 রকম উপায়, 1 রকম উপায়। এটা মানে কত রে বাবু? হ্যাঁ, এটা মানে হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল তো। হ্যাঁ, তাহলে 5টার ঘরে 5টা লোক কত রকমভাবে ধরতে পারে? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। তাহলে এটা হলো এন সংখ্যক বস্তু থেকে এন সংখ্যক সংখ্যা মানে বস্তু নিয়ে কত রকম নির্বাচন করা যায়? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। জিনিসটা বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? এবার দেখো 5 ফ্যাক্টোরিয়াল উপায়। বুঝতে পারলাম? হ্যাঁ হ্যাঁ, 5 ফ্যাক্টোরিয়াল যা হবে 5 × 4 মানে 120, 60 120 রকম উপায়। এটা মানে 120 রকম উপায়। এবারে আমি একটা কোশ্চেন তোমাদের জিজ্ঞাসা করছি, সেটা আমার উত্তর দাও। আমি বললাম যে, বুঝে দিচ্ছি, হ্যাঁ বুঝে দিচ্ছি। আমি বললাম যে আমার কাছে 3টে ডিজিট আছে বাবু, হ্যাঁ 3টে ডিজিট আছে, 1 2 3।
আমার কাছে তিনটে ডিজিটের একটা 3 ডিজিটের সংখ্যা বানাতে হবে। আমি আগে বলছিলাম রিপিটেশন ইজ নট অ্যালাউড, এবার বলছি রিপিটেশন ইজ অ্যালাউড। হ্যাঁ, রিপিটেশন করা যাবে। তাহলে কত রকমভাবে সংখ্যাটা আমি লিখতে পারবো বা কটা সংখ্যা লিখতে পারবো? প্রশ্নটা ভালো করে বোঝো। আমার কাছে 3টে ডিজিট আছে 1 2 3। আমি বললাম যে 3টে ডিজিট দিয়ে কতগুলো 3 অঙ্কের সংখ্যা গঠন করা যাবে যেখানে এক সংখ্যা একাধিকবার ব্যবহার করতে পারবো। একটা সংখ্যা আমরা একাধিকবার ব্যবহার করতে পারবো, অ্যালাউ আছে। কত রকমভাবে হবে বলতে পারবে? ব্যবহার করতে পারবো না সেখানে কি হবে? এখানে 1 2 3 3 ইন্টু 2 ইন্টু 1, হ্যাঁ, 6 কিন্তু ব্যবহার করতে পারবো সেটা কত রকম হবে? দেখো 27 প্রথম ঘরটা আমরা যে কোনো 3টে সংখ্যার মধ্যে একটা নিতে পারি, নিতে পারি। সিমিলারলি দ্বিতীয় ঘরটা তো একই নিতে পারি, 3টে নিতে পারি। তার মানে 3 কিউব মানে 27 রকমভাবে ভরতে পারবো। ভালো করে বুঝবে। এরকম তো নয় যে প্রথম ঘরটাতে 1 চলে গেল মানে দ্বিতীয় ঘরটা নেওয়া যাবে না। রিপিটেশন ইজ অ্যালাউড বলেছে। প্রথম ডিজিটটা আমরা 3 রকম উপায় ভরতে পারছি, সিমিলারলি দ্বিতীয় ডিজিটটা 3 রকমভাবে ভরতে পারছি, থার্ড ডিজিটটাও 3 রকমভাবে ভরতে পারছি। অর্থাৎ 3 ইন্টু 3 ইন্টু 3 দ্যাট মিনস 3 কিউব, দ্যাট মিনস। আচ্ছা মানে আমরা 3 2 1 এখানে 3 বার করে দিতে পারছি, ওই জন্য কি 3 কিউ, তাই তো? হ্যাঁ, বুঝতে পারলাম। প্রথম ডিজিটটা 3 বার, দ্বিতীয় ডিজিটটা 3 বার, তৃতীয় ডিজিটটা 3 বার। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, আচ্ছা এবার দেখো আমি দুটো জিনিস আমি বলবো। হ্যাঁ, বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? হ্যাঁ, ক্লিয়ার? স্কুলে কিরমভাবে করেছি রে বাবু? এই এরকমই হ্যাঁ, এরকমই করাইলো। ঠিক আছে। দেখো আমার কাছে n সংখ্যক বস্তু আছে, n সংখ্যক বস্তু আছে। কত রকমের? n সংখ্যক বস্তু আছে। ভালো কথা। আমি বললাম তার থেকে r সংখ্যক বস্তু নিয়ে আমি বিন্যাস করতে হবে। হ্যাঁ, ঠিক আছে। তার মধ্যে ধরো n সংখ্যক বস্তুর মধ্যে আমার কাছে n সংখ্যক বস্তু আছে। হ্যাঁ, ধরো 5টা বস্তু আছে। আমি বললাম যে দুটো বোতল আছে, সিমিলার বোতল, সিমিলার বোতল। হ্যাঁ, 3টে বাটি আছে, এরকম আছে। এই দুটো সিমিলার, এই 3টে সিমিলার। ভালো করে বুঝবে। n সংখ্যক বস্তুর মধ্যে কিছু কিছু বস্তু আছে একই রকম দেখতে বা একই টাইপের, একই জিনিস। বুঝতে পারলাম না? বুঝতে পারলাম না? তাহলে এদেরকে কত রকমভাবে সাজাতে পারবো? আমাকে বিন্যাসে বলে দেওয়া আছে যে 1 আর 2 আর 2 আর 1 আলাদা। 1 আর 2 আর 2 আর 1টা কি আলাদা? তো 12 আর 21 কি এক না আলাদা বাবু? আলাদা। তাহলে এটা সূত্র হচ্ছে n সংখ্যক বস্তুর মধ্যে যদি n ফ্যাক্টোরিয়াল, n সংখ্যক বস্তু সাজাচ্ছি, তার মধ্যে p সংখ্যক বস্তু একরকম আছে, তাহলে ভাগ p ফ্যাক্টোরিয়াল, ইন্টু q সংখ্যক বস্তু একরকম আছে ভাগ q ফ্যাক্টোরিয়াল, ইন্টু r সংখ্যক বস্তু একরকম আছে ভাগ r ফ্যাক্টোরিয়াল। কী করলাম ভালো করে বোঝো। ধরো বললাম আমি কমিটি বানানটা কী বাবু? COMMETE, তাই তো? কমিটি বানানটা কী রে বাবু? কমিটি বানানটা ও এমএমআই টিই। হ্যাঁ, ও এমএমআই টিই। MMI। আচ্ছা যাই হোক, অনেক সময় ভুল হয়, ক্ষমা করে দিও। কমিটি, হ্যাঁ, টি এর পরে দুটোই হবে। টিএ দুটোই হবে মনে হচ্ছে। কমিটি TTEEE, বাবা। হ্যাঁ এবার ঠিক আছে। তাহলে কমিটি বানানটা এরকম হচ্ছে, আমি একটু বড় করে লিখি। COMMITTEE। আমাকে প্রশ্ন করে যে কমিটি শব্দটাকে কত রকমভাবে সাজানো যেতে পারে। মিনিংফুল হতে পারে, মিনিংফুল নাও হতে পারে। হ্যাঁ, দেখো মোট কটা আছে? 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, তাই তো? তাহলে উপরে যাবে কত?
9 ফ্যাক্টোরিয়াল, বুঝতে পারলাম। নিচে আসবে কত, দেখো এম কটা আছে রে বাবু, দুটো, তাহলে 2 ফ্যাক্টোরিয়াল। আই কটা আছে এখানে, একটা, একটা লিখে 1 ফ্যাক্টোরিয়াল মানে 1। টি কটা আছে, দুটো, 2 ফ্যাক্টোরিয়াল। ই কটা আছে, 2 ফ্যাক্টোরিয়াল। এত রকমভাবে সাজাতে পারবো। কথাটা বোঝা গেল, কীভাবে করলাম বোঝা গেল? হ্যাঁ, ক্লিয়ার? এন সংখ্যক বস্তুর মধ্যে কিছু বস্তু এক এক আছে, ধরো আর সংখ্যক একরকম আছে, কিউ সংখ্যক একরকম আছে, আর পি সংখ্যক একরকম আছে। তাহলে এন ফ্যাক্টোরিয়াল বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? তাহলে এন সংখ্যক বস্তুর মধ্যে একই প্রকারের বস্তু আর সংখ্যক, পি সংখ্যক এবং কিউ সংখ্যক আছে, ঠিক আছে? তাহলে বিন্যাসটা কি হবে, এন ফ্যাক্টোরিয়াল বাই, কালি নেই নাকি রে পেনে, এন ফ্যাক্টোরিয়াল বাই কত হবে, আর ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? আর ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল ইন্টু কিউ ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম না বুঝতে পারলাম না? টপিক বুঝতে পারছি তো? হ্যাঁ, ঠিক আছে, বুঝতে পারলাম না বুঝতে পারলাম না? এইবার একটা প্রবলেম তোমাদের আমি দিচ্ছি, সেই প্রবলেমটা তোমরা একটু সাজাও। আমার এটা করে নাও, আর লিখছি ভাওয়েল, ভি ও ডাব্লিউ ই এল। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে ভাওয়েল শব্দের অর্থগুলোকে নিয়ে কত রকমভাবে সাজানো যায়, যাতে 1 নাম্বার কন্ডিশন কি, দুটি স্বরবর্ণ একত্রে থাকে। কি প্রশ্ন, ভাওয়েল শব্দের অক্ষরগুলোকে নিয়ে কত রকমভাবে সাজাতে পারবো যাতে দুটি স্বরবর্ণ একত্রে থাকে। বুঝতে পারলাম? তো দেখো ভাওয়েল শব্দের মধ্যে স্বরবর্ণ করা আছে রে বাবু, ও আর ই, তাই তো? তাই তো, ও আর ই, এটা কিন্তু বুঝতে হবে বাবু, দেখেন একটুখানি। ভাওয়েল শব্দের স্বরবর্ণ কথা ও আর ই, তাই তো? তাহলে ভাওয়েল শব্দের স্বরবর্ণগুলোকে যদি আমি একটাকে ধরি, দুটোকে আমরা কি করলাম, একটাকে ধরলাম, মানে আমি লিখলাম ভি লিখলাম, ও লিখলাম, ই লিখলাম, হ্যাঁ, এই দুটোকে একটা ধরলাম, ডাব্লিউ লিখলাম, এল লিখলাম। বোঝা গেল? এবার ও ইকে আমি একটা দড়ি দিয়ে বেঁধে দিয়েছি সাপোজ, ধরো, বোঝা গেল? হ্যাঁ, তাহলে এখন আমার কটা স্বরবর্ণ আছে মোট, কটা স্বরবর্ণ, এটা তো একটা হলো, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, চারটেকে 4 রকমভাবে সাজাতে পারি, অর্থাৎ 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারি। হ্যাঁ, আর ও আর ই না লিখে ই আর ও তো হতে পারে, ও ই হতে পারে, ই হতে পারে, দুটো শব্দ নিজেদের মধ্যে কথা হয়ে যাবে, 2 রকমভাবে 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? কি করলাম, 5টা ছিল, তার থেকে দুটোকে নিয়ে আমি কি করলাম, একসাথে ধরলাম, মনে করলাম, তাহলে 4টে হয়ে গেল। 4টেকে আমরা 4 ফ্যাক্টোরিয়াল ভাবে সাজাতে পারি, আর দুটো নিজেদের মধ্যে কীভাবে হতে পারে, 2 ফ্যাক্টোরিয়াল হবে, তার মানে 4 ফ্যাক্টোরিয়াল ইন্টু 2 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারলাম? আমার কাছে 25টি বই আছে। হ্যাঁ, ভালো করে বুঝবে বাবু, আমার কাছে 25টা বই আছে, তার মধ্যে 5টা রবীন্দ্রনাথের বই, 4টে নজরুলের বই। বুঝতে পারলাম? তাহলে আমাকে প্রশ্ন করা হলো যে 25টি বইকে কত রকমভাবে সাজাতে পারি যাতে রবীন্দ্রনাথের বইগুলো এক জায়গায় থাকে, নজরুলের বইগুলো এক জায়গায় থাকে।
তাহলে কী করবো আমরা? 5 হচ্ছে একটা পাত দেবো। দেখো 25টা ছিল, তাহলে এইটাকে আমি একটা ধরবো, মানে মোট 25টা থেকে যদি আমি দুটো বাদ দিই, এই কত বাদ দেবো? 5 বাদ 5 বাদ যাবে। হ্যাঁ, আর কত বাদ যাবে? আর 4 বাদ যাবে। 4 বাদ যাবে। মোট 9 তাহলে কত হলো? 25 থেকে 9 বাদ দিলে থেকে 9 বাদে 16। 16টা। তার মানে কি এই 16টা বইকে আমি 16 রকমভাবে সাজাতে পারি। আবার 5টা বই কত রকমভাবে সাজাতে পারি আমরা? 5 ফ্যাক্টোরিয়াল উপায়। 4টে বই 4 ফ্যাক্টোরিয়াল। টপিকটা বোঝা গেল না? বুঝতে পারলাম না। হ্যাঁ, ক্লিয়ার? মোটামুটি বিন্যাসের আমাদের এই হচ্ছে বেসিক থিওরি। এরপরে আমাদের কিছু থিওরি আছে, এগুলো অঙ্ক করতে করতে আমরা শিখব। ওকে, তাহলে আমাদের এই জিনিসগুলো মোটামুটি ধরো যদি ফর্মুলা মনে রাখি, ফর্মুলা মনে রাখলে কিন্তু বিন্যাসের অঙ্ক করা যাবে না। ঠিক আছে, তাহলে এটা ভালো করে দেখো, বোঝো। নেক্সট পার্টে আমাদের এর প্রবলেমগুলো, এমসিকিউগুলো আমাদের আস্তে আস্তে আমরা সলভ করব। তা সবাইকে ধন্যবাদ, ভালো থেকো। যদি মনে হয় তোমরা এর দ্বারা উপকার পাচ্ছ, তাহলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। থ্যাংক ইউ, গুড নাইট। কেটে দিলাম।